তো প্রথমে বানানকে এবং রোমেলকে ধন্যবাদ জানাই এরকম একটা আয়োজন করার জন্য একটা, এবং এটা নিয়মিতভাবে তারা করে যাচ্ছেন। এটা বেশ আনন্দের ব্যাপার এবং উৎসাহ জাগা নিয়ে ব্যাপার। এবং এটা আসলে যেটাকে বলা যায় যে আহ, উম, আমাকে আমরা যে বইগুলো নিয়ে আলোচনার ইয়েটা বিজ্ঞাপনগুলো দেখতে পাচ্ছি বানানের পাতায়, তো সেটা থেকেও বোঝা যায় যে আহ, একটা বুদ্ধিবৃত্তিক পরিমণ্ডল তৈরি করতে হয়তো এই ধরনের উদ্যোগগুলো বেশ ভালোই কাজে আসবে। তো একটু আগে আজমের আলোচনা শুনলাম, এবং বরাবরের মতোই আজম আমাদের মুগ্ধ করেছেন। তো আহ, 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 আজমের প্রশংসার পরে এই বই নিয়ে প্রশংসার জায়গা খুব বেশি বাকি থাকে না। এবং সাহিত্যের শিক্ষক, ফলে তার সাথে প্রতিযোগিতা যাওয়া ঠিক হবে না বোধহয়। কিন্তু আহ পুনরুক্তি হিসাবেও বলি যে বইটার মধ্যে যেটা হচ্ছে যে এটা একটা জীবনী, এবং কোনো অর্থে এটা যাকে বলা যায় যে চরিত গ্রন্থ, প্রশংসাসূচক জীবনী তা না। কিন্তু পাঠক এই বইটা পড়তে পড়তে এর চরিত্র সোয়ার্দির সাথে প্রায় একাত্ম হয়ে যাবেন, এবং বহু ক্ষেত্রে তার প্রতি একটা সহমর্মিতা অনুভব করবেন। এবং এটাও বুঝতে পারবেন যে লেখকের একটা নির্মোহ সমালোচনার পরও, তাকে পর্যালোচনা, এই সোরার দিকে পর্যালোচনার পরও লেখকের আসলে একটা আহ, ভালোবাসার জায়গা সম্ভবত, মানে বেশ ভালোভাবেই যে সোরারটি দখল করেছেন। কারণ তার অবিস্মরণীয় শক্তিমত্তা, চরিত্রটার শক্তিমত্তাই আসলে হয়তো লেখকের কলমকে অনেক অনেক সাবলীল এবং অনেক প্রাণবন্ত স্বতঃস্ফূর্ত করেছে। যেটার কথা আজম বলেছেন যে আলতাফ পারভেজের এর আগের সবগুলো বইয়ের তুলনায় এটা অনেক বেশি সুখ সুখপাঠ্য বা আনন্দদায়ী হয়েছে। সম্ভবত এটাতে সোহরাওয়ার্দীর চরিত্রটারই আসলে একটা হয়তো আহ আহ, বিরাট ভূমিকা আছে। তো পাঠকদের আহ কি বলা যায় যে এই বইটার যে ভালো ভালো দিকগুলো আছে সেটা তো তারা নিশ্চয়ই বইটা পড়লেই বুঝবেন। আমার তো মনে হয় যে কিছু বিষয় আলোচনা বা পর্যালোচনা করার চেষ্টাই করা উচিত, যাতে হয়তো আমার চোখে এই বইটার ছোট ছোট কিছু বইটার বিষয়ে প্রশ্ন তোলা যায়, বা কিছু কিছু সমালোচনা করার জায়গা হয়তো আছে, কিংবা কিছু কিছু জায়গায় সংশয় উপস্থাপন করা যায়। সেই চেষ্টাগুলো আসলে করব বইটা থেকে। যাকে বলা যায় যে বাংলাদেশের ইতিহাসের অনেকগুলো দিক, এবং ওইটা যেহেতু ইতিহাসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়, সেই কারণে বলা যায় যে প্রায় সবগুলো গুরুত্বপূর্ণ চরিত্র এই বইটাতে আলোচিত হয়েছেন। এবং এই বইটাতে মানে হক সাহেব বারবার দেখা দিয়েছেন। এই বইটাতে আবুল হাসিম একটা উল্লেখযোগ্য জায়গা নিয়ে আছেন, শরৎ বোস, কিংবা আহ, কি বলা যায় শ্যামাপ্রসাদ, এমনকি নেহেরু জিন্নাহ, তারাও আছেন। তো এই 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 থাকাটা খুব স্বাভাবিক। এবং এই সামগ্রিক প্রেক্ষাপটে সোহরাওয়ার্দী তার ব্যক্তি হিসেবে তার সংকট, তার আশা, তার হয়তো কোনো কোনো জায়গাতে রাজনৈতিক অস্থিরতা, এবং কোনো কোনো জায়গাতে এক ধরনের নিরাপদ অবস্থান, কোনো কোনো জায়গাতে কিছুটা আপোষবাদী চরিত্র, সব ধরনের সংকটই দেখা যাবে। এবং ওই অর্থে বলা যায় যে সোহরাওয়ার্দী চরিত্রটার এই যে মহাকাব্যিক একটা উপস্থাপন, এইটা আলতাফ পারভেজ একজন প্রাবন্ধিক কিংবা আহ, কি বলা যায় চিন্তাশীল গবেষণামূলক লেখক হিসাবে বলা যায় যে আমাদের উপন্যাসিকদেরও বহু ক্ষেত্রে একটা চ্যালেঞ্জের মুখে ফেলেছেন, তাদের জন্য কাজটা অনেক কঠিন করে দিয়েছেন। এইটার মধ্যে এটাই বলতে চাই যে একটা উপন্যাস পড়ার যে আনন্দ, সেই ব্যাপারটা পাওয়া যাবে। তা আমি সংক্ষেপে বইটার কয়েকটা দিক নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আহ যেটা আহ, হয়তো সময় দীর্ঘ হলে অনেক বিষয় আলোচনা করা যেত, কিন্তু যে বিষয়গুলো আহ, বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে আমার জায়গা থেকে, সেটা বলি। যে আলতাফ পারভেজের এই আলোচনার মধ্যে আমরা দেখব যে বাংলার রাজনীতি কিভাবে নির্ধারিত হয়েছে বাংলার বাইরের কতগুলো স্বার্থ থেকে দিয়ে। এবং এইটা আলতাফ পারভেজ খুব ভালোভাবে দেখিয়েছেন যে মুসলিম লীগ এবং কংগ্রেস কিভাবে বাংলা ভিত্তিক যে কোনো স্থানীয় পর্যায়ের ঐক্যকে ঠেকিয়ে দিচ্ছে, এবং বাধ্য করছে এখানকার রাজনীতির যারা কোনো না কোনো ভাবে স্বাধীন চেতা অংশ, যারা বাংলার স্বার্থ নিয়ে আলাদা করে ভাবেন, এমনকি হিন্দু মুসলমানের স্বার্থ নিয়েও তারা হয়তো কেউ কেউ আলাদা করে ভাবেন, তাদেরকেও বাধ্য করছে
মুসলিম লীগ এবং কংগ্রেসের এই দুই শিবিরে অংশ নিতে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আমার 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 বিবেচনায় যে আলতাফ পারভেজ এই 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 কাজটা খুব ভালো করে আজকের পাঠকের সামনে উপস্থাপন করেছেন। আহ বিশেষ করে বলা যায় যে 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 মানে হক সাহেবের যে মধ্যপন্থা, তার নির্মূল কিভাবে ঘটলো বাংলার রাজনীতিতে, এবং এই হক সাহেবের মধ্যপন্থার নির্মূলে সোহরাওয়ার্দীর যে বিশেষ ভূমিকা, সেটা কোন রকম করুণা ছাড়া, কোন রকম ছাড় দেওয়া ছাড়াই আলতাফ পারভেজ আলোচনা করেছেন। আহ হক সাহেবের একটা বিশেষ বৈশিষ্ট্য, শেরে বাংলা একে ফজলুল হক, যে তিনি বেশ স্পষ্টভাবে এবং অনেক পরিষ্কার ভাবে বারংবার বাংলার রাজনীতিতে জিন্নাহ এবং উত্তর ভারতের যে প্রভাব কিংবা ছাপ, সেটার বিরোধিতা করছিলেন। এবং সেইটার ভাঙন হক সাহেবের বাংলার রাজনীতিতে একদম 47 সালের আগেই প্রায় মানে রাজনৈতিক বিলুপ্তি, সেটা আসলে বাংলার রাজনীতির ভবিষ্যৎকে অনেকভাবে নির্ধারণ করেছে এবং পাকিস্তান রাষ্ট্রের গঠনকেও অনেকখানি সম্ভব করেছে। এই বইটাতে আলতাফ পারভেজ যে দুর্ভিক্ষ বিষয়ে যে আলোচনাটা করেছেন, যেটা আজম হয়তো খুব সঠিকভাবে বলেছেন যে তিনি আরো অনেক মানে রাজনৈতিক অর্থনৈতিক সাহিত্যের আশ্রয় নিতে পারতেন, সেগুলো রেফারেন্স গুলো ব্যবহার করতে পারতেন। কিন্তু তারপরও তার যেটা লক্ষ্য ছিল যে সোহরাওয়ার্দীর বিষয়ে একটা অন্যতম যে বড় অভিযোগ যে তিনি এই দুর্ভিক্ষটার জন্য দায়ী ছিলেন, সেটার দায় আসলে প্রধানত যে তার না, এবং সেটা অনেকগুলো কাঠামোগত অব্যবস্থাপনা এবং প্রধানত ব্রিটিশদের যে যুদ্ধ কৌশল, তার ফল, সেটা তিনি সন্দেহাতীত ভাবেই প্রতিষ্ঠা করেছেন। তেভাগা আন্দোলন নিয়েও এখানে আলতাফ পারভেজের যে আলোচনা, সেই আলোচনাটা কিন্তু খুবই কৌতূহল জায়গায়। যে আহ এবং 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 একটু আগে যেটা আজম বললেন, সেই আলোচনার সূত্র ধরে আমি বলি যে এই রকম কিছু জায়গাতে পারভেজ ভাই হয়তো আরো কিছু কাজের সাহায্য নিতে পারতেন, যেমন বাংলার এখন আমার আমি নেটই আমি লাগে না, এই বিষয়ে। টান লাগে না। হ্যালো, আচ্ছা, আমার যারা মনে হয় যে রোমেশ যদি মিউট করে দেন বাকিদের, তাহলে। হ্যাঁ, আপনি এখন আনমিউট করে শুরু করেন, ফিরোজ ভাই আনমিউট করেন। আচ্ছা। সরি আজিম ভাই, আমারটা ভুলে ভুলে চলে গেছিল কথা। এখন হ্যাঁ, ঠিক আনমিউট আছে করে। ঠিক আছে ঠিক আছে, এখন অফ করো। হ্যাঁ, ফিরোজ ফিরোজ ভাই শুরু করেন। আহ, আমি কি প্রসঙ্গে যেন বলছি, আচ্ছা, যেটা হচ্ছে যে এই বিষয়ে আমি আমার মনে হয় না যে সম্ভাব্য সবগুলো বিশ্লেষণ বা মূল্যায়নকে পারভেজ ভাই ভাই তার বিবেচনায় নিয়েছেন। যেমন ফজলুল হকের উত্থানটা কিভাবে সম্ভব হলো, এবং ওই সময়টাতে যে রাজনৈতিক পাটাতনটা নির্মিত হচ্ছিল, বিশেষ করে 1870-80 পর থেকে ক্রমাগত জমিদারি আয় কমা, বাংলা একটা জোতদার শ্রেণীর আবির্ভাব, এবং মানে মানে যেটাকে বলা যায় যে আমরা ট্রাডিশনাল রাজনীতিতে যেভাবে আহ জমিদারদের ক্ষমতা দেখি, সেই ক্ষমতার মধ্যে আসলে নতুন করে যে একটা জোতদার শ্রেণী এবং মহাজন শ্রেণীর আবির্ভাব ঘটছিল, সেই বিষয়ে আরো অনেক কাজ আছে। এবং সেগুলোকে বিবেচনায় নিলে ফজলুল হকের যে রাজনৈতিক ভূমিকা, পূর্ববঙ্গে যে রাজনৈতিক শক্তিগুলো বিকশিত হচ্ছিল, সেটাকে হয়তো আরো ভালো করে বোঝা যেত। এবং আমি খুব বিস্মিত হয়েছিলাম যে এই যে জয়া চট্টোপাধ্যায়ের জয়া চ্যাটার্জির যে বাংলা ভাগ হলো, বেঙ্গল ডিভাইডেড এর যে অনুবাদটা আমি পড়েছিলাম, সেখানটাতে এই বিষয়ে কিন্তু অজস্র রেফারেন্স, এবং সেই কাজ আমার মনে হয়েছে যে মানে বাংলা বিষয়ক কত রকম কাজ যে আমাদের বিবেচনায় নেওয়ার আছে, ওই ওইখানকার যে তথ্যসূত্রগুলো, সেটা থেকে বোঝা যায় যে একটা বড় অংশের সাহিত্য হয়তো আমাদের পক্ষে, আমাদের গবেষকদের হয় সময়ের চাপ কিংবা অন্যান্য নানান সংকটের কারণে, হয়তো বহু ক্ষেত্রে গবেষণা সহকারী না থাকার কারণেও আমরা আরো বহু ধরনের মাল মশলাকে আমাদের নিজেদের বিবেচনার মধ্যে নিতে পারি না। কিন্তু তেভাগা আন্দোলন কিংবা তার আগের যে ফজলুল হকের যে কৃষক প্রজা পার্টির উত্থান, সেই উত্থানের যে একটা আর্থ রাজনৈতিক প্রেক্ষাপট, সেটা আমার ধারণা যে আরো অনেক দিক থেকে মূল্যায়ন বা বিশ্লেষণের ইয়ে রাখে। আলতাফ পারভেজ ভাইয়ের একটা বিষয় আমার কাছে একটু অস্বস্তি লেগেছে, আমি এটা ভুল শুদ্ধ কিনা আমি জানি না, আমি বলবো যে একটু অস্বস্তি লেগেছে যে আলতাফ ভাই যেভাবে অমুসলমান, অবাঙালি এবং বাঙালি চিহ্নিত করছেন,
সেটা আসলে আমার কাছে মনে হয়েছে যে এটা নিয়ে একটু প্রশ্ন তোলার অবকাশ থাকে। ঢাকার নবাব পরিবার কি আসলে অবাঙালি? তারা যদি উর্দু ভাষায় কথা বলেও থাকে, কারণ হচ্ছে বাঙালি আশরাফ সম্প্রদায় বলতে যে জিনিসটাকে বোঝা যায়, যেটাকে পারভেজ ভাই বারবার কুলীন সম্প্রদায় বলেছেন, কুলীন সম্প্রদায় কথাটার একটা সমস্যা হচ্ছে এটা উনি বহু জায়গাতে এটা এলিটের অর্থে কুলীন করেছেন। পলিটিক্যাল এলিট বলতে আসলে যেটাকে বলা হচ্ছে যে সামরিক বাহিনীও তো পলিটিক্যাল এলিটের অংশ। সে আমলাতন্ত্র এলিটের অংশ, সে যদি চাষার ছেলে হয়ে থাকে। আবার যেটা এলিট বলতে বা অভিজাত বলতে একটা জিনিস আমরা বুঝি, কুলীন বলতে আমরা একটা জিনিস বুঝি, এখানে আসলে পরিভাষার একটা গোলমাল তৈরি হয়। কিন্তু যেটা বলা উচিত যে সোহরাওয়ার্দী কিংবা নাজিম উদ্দিন তারা যদি বাংলাভাষী না হয়ে থাকে, তাদের এই এলাকার তাদের রাজনৈতিক ভবিষ্যৎ আসলে এই এলাকার মাটিতে এমন ভাবে প্রথিত ছিল যে সবসময় শুধু আসলে ভাষা দিয়ে ওই অর্থে যে জাতীয়তা নির্ধারণ করা যায় না। এবং আমার মনে পড়ছে এই প্রসঙ্গে একজন উর্দু ভাষী বাঙালি কবির কথা বলতে পারি, তার নাম ছিল খালিদ বাঙালি। পারিবারিক ভাবে ময়মনসিংহের মানুষ, উর্দু ভাষায় কবিতা লিখতেন, পারিবারিক ভাবে তার উর্দু ভাষীও ছিলেন। তার নাম হচ্ছে খালিদ বাঙালি। তো এই মানুষগুলোকে আহ তাদের ভাষা, শুধু ভাষার কারণে যেটা আজম একভাবে বলেছেনও কিন্তু, যে উর্দু ভাষার যে রাজনীতি সেটা এক ধরনের আহ সর্বভারতীয় মুসলমান সম্প্রদায়, শুধু তাই না, বহু ক্ষেত্রে আবার এটা আহ কি বলা যায়, এটা সর্বভারতীয় ভাষা হিসেবেও একদিকে, অন্যদিকে শিক্ষিত জনগোষ্ঠীর ভাষাগত মাধ্যম হিসেবে যেভাবে ব্যবহৃত হচ্ছিল, সেই কারণেই আহ উর্দু ভাষী বলেই, এমনকি বাংলা না জানার কারণেও কিন্তু বাংলার রাজনীতিতে যিনি নির্ধারক ভূমিকা পালন করছেন, বাঙালিদের ভোটে যার ভবিষ্যৎ নির্ধারিত হবে, সেরকম মানুষজনকে আহ সবসময় ঠিক মানে মনে হচ্ছে যে একটু যথেচ্ছ ভাবেই চিহ্নিত করা হচ্ছে। এবং বলা হচ্ছে যে অবাঙালিদের প্রভাব, এইটা আসলে সব ক্ষেত্রে একটা অবাঙালির প্রভাব, ব্যাপারটা আমার ধারণা এরকম না। পৃথিবীর অনেক দেশে এইভাবে দেখা যাচ্ছে যে ওই সমাজের অভিজাত সম্প্রদায় নানান ঐতিহাসিক কারণে, বাংলাদেশের বেলায় বাঙালি মুসলমানের বেলায় যেটা আশরাফ সম্প্রদায়, তারা ভিন্ন ভাষা ভাষী হন। কখনো কখনো তারা ওই অঞ্চলের ভাষাটাকে গ্রহণ করেন, কখনো কখনো এটা একটা সময় নেয়, এবং এটার মধ্যে দিয়ে নানান রাজনৈতিক স্বার্থের বহিঃপ্রকাশও ঘটে। কিন্তু সর্বদা এটাকে আসলে অবাঙালি কিংবা বাঙালি হিসেবে বিবেচনা করার, এটা আহ, সম্ভবত ইয়ে করা না। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যেটার কথা আজম বলেছেন, আমিও এটা বিশেষভাবে গুরুত্ব দিয়ে আলোচনা করতে চাই, যে সাম্প্রদায়িকতা, সাম্প্রদায়িক স্বার্থ কিংবা সাম্প্রদায়িক বোধ, এইটা আসলে একটা আহ, মানে 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 জটিল প্রশ্ন। এবং এইটা আমার ধারণা যে পারভেজ ভাই এইখানে যে অধ্যায়টাতে আলোচনাটা করেছেন, সেটা যে কারো নজর কাড়বে, এবং উনি একটা সংবেদনই তৈরি করতে সক্ষম হয়েছেন এই এই প্রশ্নটাতে, যে আহ কোনো একটা সম্প্রদায় যখন কোনোভাবে বঞ্চিত থাকে কিংবা একটা বৈষম্যের বোধের মধ্যে থাকে, তখন তার স্বার্থ নিয়ে আলাপ করা, তার স্বার্থগুলোকে বিশেষভাবে উত্থাপন করা, সেটা কতখানি ক্ষতিকর কিংবা সেটা কতখানি যৌক্তিক, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং এই ক্ষেত্রে যেটা বলা যায় যে একটা 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 পরিচিত উদাহরণই ব্যবহার করতে পারি, যে উম, সওগাত সম্পাদক মোহাম্মদ নাসির উদ্দিন, তার সাথে তিনি তার স্মৃতিচারণে নজরুলের কথা বলছিলেন, কবি নজরুলের কথা, যে নজরুলকে তিনি বলার চেষ্টা করছেন যে আপনি বাংলা বাংলার মুসলমানদের প্রধান কবি, কিন্তু আপনি আপনার কবিতার মুসলমান সমাজ অনুপস্থিত কেন? তো কাজী নজরুল ইসলাম তাকে উত্তর দিচ্ছেন যে আহ সাম্প্রদায়িকতার ভিত্তিতে তো কবিতা হয় না, সাহিত্যকে ওটা দুর্বল করে ফেলে। আমি কথাটাকে নিজের মতো করে বলছি, যে ঠিক উদ্ধৃত করছি না, কারণ হচ্ছে যে সামনে বইটা নাই। তো সওগাত সম্পাদক নাসিরুদ্দিন তখন তাকে আবার বললেন যে কিন্তু এরা তো জনগোষ্ঠীর অর্ধেকাংশ, তাদের যে আচার আচরণ, তাদের যে কথা, তাদের যে সম্পর্ক, তাদের যে আহ ধর্মাচার, সেইটা যদি বাতিল পড়ে তাহলে তো বাঙালির অর্ধেক বাতিল হয়। তো সংস্কৃতির যে উপস্থাপন না হওয়াটা রাজনীতিতেও একইভাবেই যেটা আলোচিত হওয়া উচিত, যে ওই রাজনীতিতে সেটা উপস্থাপিত হচ্ছে কিনা, এবং সেই উপস্থাপনের দাবিটাকে করাটাকে কেন সাম্প্রদায়িকতা বলা হবে। এইটা আসলে আলতাফ পারভেজ ভাই খুব যথাযথভাবে চিহ্নিত করেছেন, যে আমাদের এখানকার একটা বড় অংশের ইতিহাস আলোচনার একটা সংকট। এবং এইটাতে কোনো ইয়ে নাই যে আমরা মোটা দাগে মোটা দাগে এখনো পর্যন্ত যেটা জানি, বেশিরভাগ ক্ষেত্রে আমরা নিজেরা এটা পড়ে বড় হয়েছি, যে মুসলিম লীগ পাকিস্তান তৈরি করেছে, মুসলিম লীগ ভারত ভেঙেছে, মুসলিম লীগ বাংলা ভেঙেছে।
এবং এই ইতিহাসের একটা বড় অংশ অনালোচিত থেকে যায়, যে সোহরাওয়ার্দী এবং শরৎ বোস কিভাবে বাংলাকে এক রাখার চেষ্টা করেছেন, এই অসম্ভব একটা মহাকাব্যিক একটা চেষ্টা যেটা ব্যর্থ হয়েছিল, সেইটা কিন্তু আলোচনার বাইরে বাইরে থেকে যায় এখানকার মূলধারার ইয়ের আলোচনা। বিশেষ করে বলা যায় যে জয় চট্টোপাধ্যায়ের বাংলা ভাগ হলো, এইটা সম্ভবত এই আলোচনাটাকে প্রথম একটা বড় ধরনের আলোর নিচে আনলো, যে না, ইতিহাসের এই ব্যাখ্যার মধ্যে একটা বিরাট ভুল আছে। মধ্যবিত্ত মুসলমান এবং মধ্যবিত্ত হিন্দু সম্প্রদায়ের যে স্বার্থের উত্থান, তার প্রেক্ষিতে এই ভারত কিংবা বাংলা ভাগের ঘটনাগুলো যে ঘটলো, এবং এইটাতে কি বলা যায় যে কি বলে মুসলিম লীগ কোনো একক ভূমিকা রাখে নাই, এবং বহু ক্ষেত্রে তার ভূমিকা আসলে প্রতিক্রিয়া মধ্যেই ছিল, সেই আলোচনাগুলো কিন্তু বহু ক্ষেত্রে থাকে না। আবার অন্যদিকে মুসলমানদের বা সাহিত্যিকদের বা লেখকদের আলোচনার মধ্যেও যে ব্রিটিশদের সাথে স্বার্থের সম্পর্কটা রেখে যে তারা এই স্বার্থ আদায় করার চেষ্টা করেছিলেন, সেই আলোচনার অনুপস্থিত থাকে। ফলে দুই দিক থেকে হয়তো একটা সাম্প্রদায়িক ইতিহাস রচনার চেষ্টা থাকে। কিন্তু আমার ধারণা যে যেটা আলতাফ পারভেজ ভাই ঠিকঠাক মতোই বলেছেন, যে বড় অংশের সাহিত্যের মধ্যে, বড় অংশের ইতিহাস আলোচনার মধ্যে এবং জনপ্রিয় ধারণায়, বিশেষ করে সাহিত্যে, এখনো ওই ধারণাটাই প্রবল যে যেখানে জিন্নাহ কিংবা যেখানে নেহেরু কিংবা কংগ্রেসকে দায় মুক্তি দেওয়া হয়, হিন্দু মহাসভার নামই আসলে এখানকার বেশিরভাগ মানুষ জানে না। কারণ হচ্ছে যে এই আলোচনার ইয়ের মধ্যে এক ইতিহাস বা সাহিত্যিকদের একটা বড় অংশ সেটাকে উজ্জ্বল রাখেন। ফলাফল হচ্ছে যে ইতিহাসের ওই অংশটাতে তাদের ভূমিকাটা প্রায় অনালোচিত থেকে যায়। তো মানে সম্ভবত এই আলোচনা প্রথম জয়া চ্যাটার্জি করেছেন, কিন্তু না, জয়া চ্যাটার্জি প্রথম করেনি, কিন্তু তার আলোচনাটা অত্যন্ত জনপ্রিয় হয়েছে। কিন্তু পারভেজ ভাই আমার মনে হয় যে কোনো কোনো জায়গাতে সরলীকরণ কিংবা অতিরিক্ত সাধারণীকরণ করেছেন, যেখানে তিনি দাবি করেছেন যে এই ওনার কথা মতো আসলে প্রায় সকল সাহিত্যেই কিংবা প্রায় সকল ইতিহাস গ্রন্থই সেটা করেছে, এবং এটা উনি বারবার এই জিনিসটা বলেছেন। সেই কথাটা আমার ধারণা যে তর্কযোগ্য। আমি অন্তত কয়েকটা উদাহরণ দেখাতে পারবো, যে এই জয় চ্যাটার্জির এই খুব আলোচিত এবং বিখ্যাত বইটার আগেও অন্তত কয়েকটা বইয়ে, বিশেষ করে বলা যায় বদরুদ্দীন ওমরের দুইটা বইয়ের কথা, ভারতীয় জাতীয় আন্দোলন এবং আরেকটা বই যেটা বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি। বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি বইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনায়, যে উনি বদরুদ্দীন ওমর এটা দেখিয়েছেন যে 1905 সালের বঙ্গভঙ্গ ঘটে, এটার পেছনে মুসলমান নতুন তৈরি হওয়া মধ্যবিত্তের একটা স্বার্থের সম্পর্ক ছিল। কিন্তু 47 সালের বাংলা ভাগের পেছনে যে হিন্দু মধ্যবিত্ত স্বার্থই একটা প্রবল ভূমিকা রেখেছিল, সেটা কিন্তু বদরুদ্দীন ওমর বহু আগে তার ওই বঙ্গভঙ্গ সাম্প্রদায়িক রাজনীতি বইটাতে আলোচনা করেছেন। এই বইটাতে আলতাফ পারভেজের বইটাতে আলতাফ পারভেজ ভাই যদিও ভূমিকাতে এই বইটার সম্পাদনাটা প্রশংসা করেছেন অনেক, আমি আসলে এই প্রশংসাটা করতে পারছি না, এবং এটাতে আসলে অন্তত এক জায়গাতে একটা গ্রন্থপঞ্জি থাকা উচিত ছিল, সেটা ভালো হতো। এমনকি এখানে যে নির্ঘণ্ট আছে সেগুলোর মধ্যে অনেকগুলো ত্রুটি আছে, যেমন মাঝখান থেকে হয়তো এই শেষ আলোচনায় চলে যাচ্ছে, যেটা আসলে খুঁটিনাটি আলোচনা। ধরেন সোহরাওয়ার্দীর চীন নীতি, চীন ধরে কেউ যদি খুঁজতে চান নির্ঘণ্ট থেকে আমি চীনের কোন পাতায় আছে, নির্ঘণ্টে চীন শব্দটা নাই। অনেকগুলো দেশের নাম আছে কিন্তু চীন নাই, এবং এরকম আরো অনেকগুলো গুরুত্বপূর্ণ মানুষ যাদেরকে আমি পরে আর খুঁজে পাচ্ছি না, কারণ বইটার কোন জায়গায় তারা কোন দাগনের মধ্যে আছে তাদের সেটা আমি খুঁজে পাচ্ছি না, কারণ নির্ঘণ্টে তারা অনুপস্থিত। বানান ভুল কিংবা অন্য ভুলগুলো কিছু আছে, সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে প্রকাশকদের পক্ষে আসলে এই রকম ইয়ে করাটা খুব মুশকিল। অন্তত 3টা বা 4টা প্রুফ দেখানো দরকার পড়ে, এটা আমাদের দেশে কোনো প্রকাশকই সম্পূর্ণ নির্ভুল একটা বই বের করতে পারবেন না। কিন্তু এইটাতে কোন কোন জায়গাতে এটা আসলে বাক্যের ভুল তৈরি করেছে বা অর্থের ভুল তৈরি করেছে। আমি পারভেজ ভাই চাইলে আমি আসলে সেগুলো একটা তালিকা তৈরি করে তাকে দিতে পারবো, যাতে মানে আমার পড়তে গিয়ে যেগুলো তৈরি হচ্ছে অন্তত সেগুলো তো দেওয়াই যাবে, যেটা আসলে যাতে পরের সংস্করণে এবং আমি আশা করবো যে বইটা দ্রুতই অন্য সংস্করণ তৈরি হবে যেটাতে ইয়ে করা যাবে। কিন্তু আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে পারভেজ ভাই যেখানে দাবি করছেন যে পার্টিজান সাহিত্য হিসেবে কোন কোনটাকে উল্লেখ করছেন বা মোটা দাগে বলছেন, কিন্তু ভিন্ন আলোচনাগুলো যেখানে আছে সেই রাজনৈতিক সাহিত্য কিংবা সেই ইতিহাস সেগুলোর কথা প্রসঙ্গক্রমে উল্লেখ করা দরকার, যাতে এর আগে এই আলোচনাগুলা অন্য দিক থেকেও কারা কারা করেছেন, কারা একা মুসলিম লীগকে দোষী সাব্যস্ত করেনি, সকলের দায়টাকে বোঝার চেষ্টা করেছেন, সেটা ভালো হতো। তো
তো সেইটা আসলে একটা দুর্বলতা হিসেবে থাকলো। এরপর হচ্ছে যে সোহরাওয়ার্দীর সময়টাতে যেটা হচ্ছে যে মানে এই বইটাতে আমরা প্রধান যে দুইটা চরিত্রকে আমি যেটা পাই বাংলার রাজনীতিতে, একজন হচ্ছেন সোহরাওয়ার্দী, একজন হচ্ছেন আবুল কাশেম ফজলুল হক। আরেকজন লোক তিনি সঙ্গত কারণেই পাকিস্তানের মানে সৃষ্টির আন্দোলনটাতে উজ্জ্বল থেকেছেন, তিনি হচ্ছেন মৌলানা ভাসানী। কারণটা আমরা যদি খেয়াল করি, যে এটা পারভেজ ভাই খুব ভালো করে দেখিয়েছেন, যে সোহরাওয়ার্দীর রাজনৈতিক ভিত্তিটা ছিল পশ্চিমবঙ্গে কলকাতা কেন্দ্রিক। অন্যদিকে ফজলুল হকের রাজনৈতিক ভিত্তিটা ছিল সাধারণ কৃষক জনগোষ্ঠী, মফস্বলের মধ্যবিত্ত জনগোষ্ঠী কৃষক তারা। ভাসানীর কৃষক ভিত্তিটা ছিল একদম আপামর কৃষক বলতে আমরা যাদেরকে বুঝি, একদম বর্গা চাষী কিংবা ভূমিহীন কৃষকরা। তাহলে এই কৃষকরা রাজনৈতিক কোনো বড় শক্তি হয়ে উঠতে পারেন নাই 47 সালের আগে। ফলে মৌলানা ভাসানী আসামে একজন গুরুত্বপূর্ণ নেতা ছিলেন মুসলিম লীগের। তার আগে তিনি অনেকবার কংগ্রেস অংশগ্রহণ করেছেন, এবং সেই উল্লেখগুলো খুব গুরুত্বপূর্ণ হতে পারতো। যে তিনি যদিও 47-এর আগে সর্বভারতীয় রাজনীতিতে আলোচিত, অত বড় আলোচিত লোক না, কিন্তু এখনকার আলোচনায় আমরা বুঝতে পারি যে যতবার তাকে কংগ্রেস ত্যাগ করতে হচ্ছে বা ভাসানীর বিরুদ্ধে জমিদাররা লাঠিয়াল পাঠাচ্ছেন, তাকে নানান জায়গায় তার প্রবেশ নিষিদ্ধ করছেন, এইটাও কিন্তু একটা দিক যে তিনি যেভাবে আলোচনা করেছেন, ফজলুল হক কংগ্রেস ছাড়তে ব্যর্থ হচ্ছেন, সোহরাওয়ার্দী কংগ্রেস ছাড়তে বাধ্য হচ্ছেন। আরো বড় শ্রেণীগত কারণে মৌলানা ভাসানী যে কংগ্রেস ছাড়তে বাধ্য হচ্ছেন, সেটা আসলে আমার ধারণা যে প্রাসঙ্গিক ভাবেই ওই ইতিহাসের আলোচনাটা এখানে দাবি করে, যেটা এখানে কিছুটা অনুপস্থিত। এবং পাকিস্তান তৈরির পরে আমরা যেটা দেখব, 47 সালে বলা যায় যে সোহরাওয়ার্দী কলকাতা শহরে যে অবিস্মরণীয় ভূমিকা রেখেছেন গান্ধীর সাথে, সেটা পারভেজ ভাই যেভাবে আলোচনা করেছেন, এটা ব্যক্তিগতভাবে বলবো যে আমাকে আবেগ আক্রান্ত করেছে। এটা একটা বলা যায় যে সোহরাওয়ার্দীর মানবিক চেহারাটার সবচেয়ে অসাধারণ অসাধারণ চিত্রণ ওই জায়গাটাতে আমরা দেখব। কিন্তু এর পরেকার সময়টাতে পাকিস্তানে যেটা আজম বলেছেন যে ব্যক্তিগতভাবে সোহরাওয়ার্দীর কারিশমার কথা, যে কিভাবে সোহরাওয়ার্দী প্রায় শূন্য দশা থেকে পাকিস্তানের প্রধান নেতায় পরিণত হচ্ছেন, সেটা মানে 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 তিনি অভিভূত। আমার কাছে কিন্তু আবার একটা ওটার উল্টো কিংবা একটা হয়তো একটা বিকল্প ব্যাখ্যাও থাকতে পারে বলে মনে হচ্ছে। আমরা একটা জিনিস খেয়াল করার চেষ্টা করি, যে এই বিষয়ে আসলে একটা আরেকটা অন্য একটা তথ্যসূত্রের কথা বলি। এটা যদি পারভেজ ভাই একটু ব্যবহার করতেন, এখানে হয়তো অনেকগুলো গুরুত্বপূর্ণ মানে ডকুমেন্ট তিনি পেতেন, যেটা আসলে বহু ক্ষেত্রে তার বয়ানকে আরো শক্তিশালী করবে কিংবা রেফারেন্স হিসেবে সেটা গুরুত্বপূর্ণ। কারণ সেটা হচ্ছে ব্রিটিশ শাসক গোষ্ঠীর নিজেদের দলিল, মানে বাংলার ছোট লাট যাকে বলা হতো, ছোট লাটরা বড় লাটের কাছে যে চিঠিগুলো পাঠাতেন, সেগুলো একটা সংকলন, বেঙ্গল পলিটিক্স ডকুমেন্টস অফ দ্য রাজ, 3 খণ্ডে প্রকাশিত। এটা হচ্ছে এনায়েতুর রহিম আর জয়েস এল রহিম তাদের সেইখানে কিন্তু বারবার এই চরিত্রগুলো এসছে, এবং সোহরাওয়ার্দী অনেকবার এসছেন। অন্য বহু গুরুত্বপূর্ণ রাজনীতিবিদের চাইতে সোহরাওয়ার্দীর উল্লেখ সঙ্গত কারণে সেখানে বেশি। কলকাতায় যেখানটাতে পারভেজ ভাই বলছেন যে সোহরাওয়ার্দী নিঃস্ব হয়ে যাচ্ছেন দেশভাগের পরে, কারণ তার ভিত্তি কলকাতা, কিন্তু মুসলমানদের বড় অংশ তো পূর্ববঙ্গ। ফলে প্রথমবারের মতো বলা যায় যে নাজিমুদ্দিনের কাছে তার রাজনৈতিক পরাজয় ঘটছে সোহরাওয়ার্দীর। কিন্তু বাংলার ছোট লাট ওই সময়টাতে বড় লাটের কাছে লিখছেন যে তিনি মনে করতেছেন, এটা হচ্ছে একদম শেষ ডকুমেন্ট, ওই 12 আগস্ট 1947 সালে তিনি যেটা পাঠাচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেনের কাছে। সেইখানে তিনি বলছেন যে তিনি মনে করেন না, মানে যেহেতু অনেকেই মনে করতো সেই কারণে বলতেছেন যে তিনি মনে করেন না যে সোহরাওয়ার্দী হৃদয় ভেঙে যাচ্ছে, কারণ সোহরাওয়ার্দীর আসলে রাজনৈতিক ভিত্তি সকল অর্থে হচ্ছে কলকাতা, মানে কলকাতা সোহরাওয়ার্দী কলকাতার এবং কলকাতা সোহরাওয়ার্দীর, এটা তিনি করতেছেন। তো এবং এই যে শরৎ বোসের সাথে তার যে খায় খাতির, ফ্লার্ট করার অর্থে বলতেছেন তো সেটা বলতেছে যে ওনার বক্তব্য যে যারা ফুল ব্লাডেড পাকিস্তানি তাদের হৃদয় থেকে সোহরাওয়ার্দীকে মুছে দিচ্ছে, এবং
উনি এটা মনে করেন না যে সোহরাওয়ার্দী পার্সোনালি হার্ট ব্রোকেন, কারণ তাকে পূর্ব পাকিস্তান প্রত্যাখ্যান করেছে, কারণ তিনি হচ্ছেন যে আসলে কলকাতার ফ্লেশ পোলে আসলে একভাবে ভেরি ওয়েডেড। তো এই যে কলকাতায় তার যে একদম রক্ত মাংসে মানে নিমজ্জন, সেটার কারণে সোহরাওয়ার্দীর যে ব্যক্তিগত আবেগ বা অনুভূতি, সেটা যেমন পারভেজ ভাইয়ের এসে তার পরের অধ্যায়ে যখন আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসাবে বা পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার সংগ্রামে বা পাকিস্তানের ঐক্য রক্ষার সংগ্রামে সোহরাওয়ার্দীকে আমরা দেখি, আমাদের একটা জিনিস মনে রাখা দরকার যে জিন্নাহর রাজনৈতিক সাফল্য যে সোহরাওয়ার্দীর তৈরি করা, সেটা পারভেজ ভাই দেখিয়েছেন। এবং এটা মানুষের মধ্যে আজকে একটা প্রশ্ন জাগতে বাধ্য যে কেন সোহরাওয়ার্দী, যিনি জিন্নাহকে প্রায় কার্যত স্থাপন করেছেন বাংলায়, তিনি কেন বহু ক্ষেত্রে স্বাধীনভাবে ভূমিকা নেননি, যেটা নেওয়াটা হয়তো বা তার পক্ষে সম্ভব ছিল। কিন্তু জিন্নাহ কিন্তু সোহরাওয়ার্দীকে প্রায় ছুঁড়ে মেলেছেন এবং আস্থা করে নিক্ষেপ করেছেন। সোহরাওয়ার্দীর চিন্তার মধ্যে তিনি যে পূর্ব বাংলাকে ফজলুল হক বা অন্যদের জন্য ছেড়ে দিয়ে তিনি পাকিস্তানের প্রধান হতে যাচ্ছেন, বাংলার রাজনৈতিক শক্তি বুঝতে আমার ধারণা যে সোহরাওয়ার্দী ব্যর্থ হয়েছিলেন, এবং সোহরাওয়ার্দী তার পুরো শক্তিটা পশ্চিম পাকিস্তানের যে পাঞ্জাব কিংবা সিন্ধু, এখানকার যে অভিজাত শ্রেণী, এখানকার যে রাজনীতিবিদ, তাদের উপরে অনেক বেশি ভরসা করেছেন, কারণ তার চোখ পাকিস্তানের প্রধানমন্ত্রিত্বের দিকে। এবং তিনি কি বলা যায় যে অনেকভাবেই এই রাষ্ট্রটার ঐক্যের চেষ্টাটা করেছেন। এবং সেই প্রসঙ্গে আমি বলবো যে পারভেজ ভাই আরো একটা বই যদি ব্যবহার করতেন, সেটা আসলে কাজের হতো। এটা আমি ওই আজমের থেকে সাহস পেয়েই বলছি যে যে ধরনের বইগুলো আমাদের হাতের কাছে আছে এবং যেটা তথ্যের আকর হিসাবে গুরুত্বপূর্ণ, যেমন ওই যে ডকুমেন্টস অফ দ্য রাজ, যেমন আসলে এক ধরনের প্রথম একটা লোক লিখছেন, ফলে ওইটা আকর গ্রন্থ, ওইটা নিয়ে কাঁচা মাল বলা যায়। আব্দুল হক তার যে লেখকের রোজ নাম চায় 1953 থেকে 93, সেই বইটার মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে অত্যন্ত সূক্ষ্ম পর্যালোচনা আছে। এবং আমরা দেখবো সোহরাওয়ার্দীর ইন্তেকাল নিয়ে যেমন বলছেন তিনি যে সোহরাওয়ার্দী ছিলেন তার পূর্ব পাকিস্তানি ভক্তদল এবং পশ্চিম পাকিস্তানের মধ্যে সেতু বন্ধন স্বরূপ। এটা সোহরাওয়ার্দীর ইন্তেকাল 6 ডিসেম্বর 1963-তে লিখছেন সোহরাওয়ার্দীর ইন্তেকাল উপলক্ষে। তার মৃত্যুতে সে বন্ধন শিথিল হয়ে গেল, তার মৃত্যু নিখিল পাকিস্তানি অনুভবের উপর একটা আঘাত স্বরূপ। এটা আব্দুল হক লিখছেন ওই 63 সালে। আমরা দেখব যে এই যে নিখিল পাকিস্তানি অনুভব একজন মানুষ বোধ করছেন যে সেটার উপরে একটা আঘাত আসছে, কারণ সোহরাওয়ার্দী একটা ব্যক্তি মাত্র আসলে বন্ধন। পারভেজ ভাই এক জায়গাতে বলেছেন যে 3টা জিনিস পাকিস্তানকে বেঁধে রেখেছিল, সোহরাওয়ার্দী, উর্দু ভাষা, আর হচ্ছে গিয়ে পাকিস্তান এয়ারলাইন্স। এই 3টা জিনিস, বা সোহরাওয়ার্দী যাওয়াতে এটা 2টা হয়ে গেল, বাকি 2টা সক্ষম না। প্রশ্ন জাগবে যে পারভেজ ভাই লেখা পড়লে মনে হয় সোহরাওয়ার্দী বেঁচে থাকলে বোধহয় পাকিস্তান অটুট থাকতো। এইটা কিন্তু আমার কাছে মনে হয় না। এবং আব্দুল হকের এই আলোচনার মধ্যে আমরা দেখবো আব্দুল হক আরেকটা দিনের এন্ট্রিতে যেটা বলছেন যে মানে সোহরাওয়ার্দী বেঁচে থাকতে থাকতেই আমার যেটা পারভেজ ভাই হয়তো আরেকজন মানুষ যিনি পাকিস্তানে কম আলোচিত ছিলেন তার ব্যাপারে তিনি অতটা গুরুত্ব দেন নাই, কিন্তু তিনি আসলে পাকিস্তান আমলের আলোচনাতেও আসলে পারভেজ ভাইয়ের এইখানে আসেন নাই। কিন্তু 6 মে 1958, এইটার শিরোনাম হচ্ছে আসসালামু আলাইকুম। আব্দুল হক বলছেন যে পূর্ব পাকিস্তানের বর্তমান আর্থিক সংকট ও দুর্ভিক্ষ পরিস্থিতি সম্বন্ধে আলোচনা উপলক্ষে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেন, কেন্দ্রীয় সরকার যদি পূর্ব পাকিস্তানের প্রতি সুবিচার না করেন, তবে পূর্ব পাকিস্তানিরা পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম জানাবে। এরূপ কথা না বলা সত্ত্বেও লোকে কথাটা তার উপর চাপিয়ে দিয়েছিল, কিন্তু এখন দেশের যেরূপ অবস্থা তার প্রতিকার না করা হলে পূর্ব পাকিস্তানের 4 কোটি লোক যদি পশ্চিম পাকিস্তানকে আসসালামু আলাইকুম বলে, তবে তিনিও তাদের সঙ্গে যোগ দেবেন। পাকিস্তানের ভাঙনের ইশারাগুলো সোহরাওয়ার্দী বেঁচে থাকতে থাকতে খুব পরিষ্কার ছিল, এইটা আমার ধারণা। এবং এই এই যে এই ভাঙনের ইশারাগুলোকে পারভেজ ভাই আমি জানি না কেন তার আলোচনায় আসলে সম্ভবত কম গুরুত্ব দিয়েছেন। তো এই আলোচনার আমি আসলে শেষ করি, কারণ এটা আসলে অনেক দীর্ঘ হয়ে যাবে। আরেকটা পয়েন্ট বলি, যেটা হচ্ছে যে আহ, আহ, বদরুদ্দীন উমর প্রসঙ্গে তার যে একটা উল্লেখ, আমার ধারণা যেটা হচ্ছে বদরুদ্দীন উমরকে আসলে কিছুটা সংকুচিত করেছে। আলোচনাটা আমি আগে করে ফেলেছি, তারপরে বলি যে
যেখানে তিনি বলেছেন যে বদরুদ্দীন ওমরকে তিনি একবার মাত্র উদ্ধৃত করেছেন বা সম্ভবত একবার উদ্ধৃত করেছেন। সেই জায়গাটাতে এমনকি সাম্প্রদায়িকতা প্রশ্নে বাংলাদেশের সবচেয়ে আলোচিত গ্রন্থের লেখক বদরুদ্দীন ওমরও এক জায়গায় লিখেছেন, সাম্প্রদায়িকতা হলো রাজনীতিতে ধর্মকে ব্যবহারের একটি বিশেষ রূপ। এই একটা বাক্য দিয়ে আসলে বদরুদ্দীন ওমরের সাম্প্রদায়িকতা আলোচনাটাকে বোঝা যাবে না। আহ বদরুদ্দীন ওমরের সাম্প্রদায়িকতা আলোচনায় আমার ধারণা যে কিছু ত্রুটি আছে, সেই ত্রুটিটা এখন আমরা একভাবে দেখতে পাবো যে তার তত্ত্ব অনুযায়ী ভারত এবং ভারত না বাংলাদেশে সাম্প্রদায়িকতার রাজনৈতিক ভিত্তির অবসান ঘটেছে, যেটা আসলে কার্যত আমরা দেখছি না। মানে শুধুমাত্র অর্থনৈতিক কারণে সাম্প্রদায়িকতা থাকে না। কিন্তু আহ এইটাও ঠিক যে পারভেজ ভাই যেভাবে এক বাক্যে তাকে বোঝানোর চেষ্টা করেছেন রাজনীতিকে ধর্মের ব্যবহারের একটা বিশেষ রূপ, এইটুকু দিয়ে আসলে বদরুদ্দীন ওমরের সাম্প্রদায়িকতার আলোচনাটাকে সম্ভবত যাবে না, বোঝা যাবে না, এবং এটা আসলে একভাবে অবিচার করা হবে। বরং আমাদের এখানে সাম্প্রদায়িকতার উত্থান বিস্তার, এটার সাথে কিভাবে মধ্যবিত্তের উত্থান এবং বিস্তার সম্পর্কিত ছিল, রাজনৈতিক স্বার্থগুলো সম্পর্কিত ছিল, সেইটাকে তিনি দেখিয়েছেন। এবং বদরুদ্দীন উমরই সম্ভবত প্রথম লোক, আমি জানি না এর আগে কেউ করেছিলেন কিনা, সেটা হচ্ছে যে মৌলবাদের সাথে যে সাম্প্রদায়িকতার একটা তফাৎ আছে, এবং ভারতের ইতিহাসে যেটা জমিয়তে উলেমায়ে হিন্দ, তারা যে আসলে একটা সাম্প্রদায়িক দল ছিল না, বরং মুসলিম লীগ যার সাথে ধর্মের সম্পর্ক ছিল অত্যন্ত কম, তারাই ছিল একটা সাম্প্রদায়িক দল। এই বিষয়টা কিন্তু বদরুদ্দীন উমরই প্রধান দেখেছেন, এবং হিন্দুদের ক্ষেত্রেও তিনি এটা দেখিয়েছেন যে হিন্দু মধ্যবিত্তের স্বার্থে প্রতিনিধিত্বই হিন্দু সাম্প্রদায়িক দলগুলো করেছিল। তো ফলে আমার আমার মনে হয় যে পারভেজ ভাইয়ের এই বিষয়ক আলোচনাটাকে হয় বিস্তারিত ব্যাখ্যা করার, কিংবা ভবিষ্যতে সংস্করণে সেটাকে ব্যাখ্যা করার কিংবা সংশোধন করার সুযোগ আছে। বইটা মানে 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 আমি বলবো যে আমার আমার নিজেরও আসলে সোহরাওয়ার্দীকে নিয়ে আমার মনে হচ্ছে যে আমি হয়তো অনেক বইয়ের মধ্যে সোহরাওয়ার্দীর নানান কথাবার্তা বা উদ্ধৃতি পড়েছি, কিন্তু এই বইটা আমাকে আকৃষ্ট করেছে সোহরাওয়ার্দী বিষয়ে আরো পড়ার জন্য, আরো জানার জন্য। পারভেজ ভাই জন্য অবশ্যই ধন্যবাদ পাবেন। এবং এই যে সোহরাওয়ার্দীর জীবনের যে বেদনা শেষ যে অংশটা, যেখানে এটা একটা অসাধারণ উদ্ধৃতি পড়লাম যে একটা কর্মময় জীবনে এত নিঃসঙ্গতা কেন। তো এই নিঃসঙ্গতা সম্ভবত মানে পাকিস্তানে যে মিলিটারি ক্ষমতা দখল করতে পারলো, রাজনীতিবিদদের নাই করে দিতে পারলো, সম্ভবত সোহরাওয়ার্দীরা যেভাবে পরস্পরকে ধ্বংস করেছেন এবং স্থানীয় রাজনীতিকে ধ্বংস করেছেন একটা কেন্দ্রীয় স্বার্থের ইয়ে করার জন্য, যেটাকে আজম কিছুক্ষণ আগে বলেছেন, হয়তো বা আমি যদি ভুল না বুঝি, যে তার একটা বিস্ময়কর নতুন করে উত্থান, পুনরুত্থান বলা যেতে পারে। তো আসলে এটা ছিল কি বলা যায় যে মানে একটা পাকিস্তানের যে আমলাতান্ত্রিক রাষ্ট্র, যে আসলে পুরোপুরি সামরিক শাসনে তখনও যেতে পারছিল না, তার তখনও একটা বেসামরিক চেহারা প্রয়োজন, কিন্তু এটা ধীরে ধীরে আকৃতি পাচ্ছিল সেখানে সামরিক বেসামরিক আমলাতান্ত্রিক রাষ্ট্রটার। সেখানে সোহরাওয়ার্দী আসলে খানিকটা ব্যবহৃত হয়েছেন। কিছুটা তার ব্যক্তিগত কারিশমা এবং অসম্ভব ক্ষমতা তো ছিলই, সেটার একটা গুরুত্ব ছিল, কিন্তু কার্যত ইতিহাসে ব্যক্তি ওটুকুর চেয়ে বেশি ভূমিকা রাখতে পারে না। তাকে একটা নিঃসঙ্গ জীবনী যাপন করতে হলো তার শেষ ইয়েটাতে। পাকিস্তানের রাজনীতি প্রায় নিষিদ্ধ হলো, রাজনীতিবিদদের প্রায় নিষিদ্ধ হলেন, এবং দেশটাও একটা ধ্বংসের জায়গায় গেল। এইটাতে সোহরাওয়ার্দীর ব্যক্তিগত ভূমিকা এবং ওই সময়টাতে পাকিস্তানের রাজনীতির বিকল্পতের উত্থান, সেইটা আসলে পারভেজ ভাই আলোচনা করেননি বলে আমার ধারণা, এবং এটা বা আরো বিস্তারিত ভাবে আলোচনা হতে পারতো। কিন্তু মানে মানে আমি বলবো যে আমাদের সাম্প্রতিক সময় অন্যতম সফল একটা বই, যেটা আহ করার জন্য, যেটা পারভেজ ভাই প্রশংসা, যেটা বলতে হয় যে আমার ধারণা যে আমাদের সময়ের সবচেয়ে পরিশ্রমী গবেষক, নিরলস এবং মানে তার এক ধরনের সাধনা বলা যায়, যে বইটার নাম দিয়েছেন যে বাংলায় মুসলমানের রাষ্ট্র সাধনা। পারভেজ ভাইয়ের যে এই যে ইতিহাস সাধনা, জ্ঞান সাধনা, যে কতটা পরিশ্রম, কতটা কষ্ট এবং ইয়ে নিয়ে তিনি করেন, এটা আমরা যারা কিছুটা জানি তারা এটা বুঝি। এবং আমার যেটা ভালো লাগে যে পারভেজ ভাই আসলে আহ বয়সের সাথে সাথে ফুরে যান নাই, বরং পারভেজ ভাই বয়সের সাথে সাথে আমাদেরকে নতুন নতুন অনেক কিছু দিচ্ছেন। তার লেখা কলামের জন্য আমি অপেক্ষা করি, তার বইয়ের জন্য অপেক্ষা করি। এবং পারভেজ ভাইকে ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা। আহ এবং যারা শুনলেন তাদের সবাইকেও ধন্যবাদ জানিয়ে আমি আমার আলোচনা শেষ করছি।